সময়টা 1942। দেশ তখন উত্তাল ভারত ছাড়ো আন্দোলনে। ঠিক কয়েক বছর আগেই ছদ্মবেশী সুভাষচন্দ্র বোস এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। ব্রিটিশ পুলিশ ঘুণাক্ষরেও টের পায়নি সেই প্রস্থান পর্ব। ততদিনে তিনি ব্রিটিশ শাসকদের রেড লিস্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে হঠাৎ শোনা গেল জাপানে পৌঁছেছেন সুভাষচন্দ্র বসু। আর এই খবরে নড়ে চড়ে বসল ব্রিটিশ সরকার। আজাদ হিন্দ ফৌজ যেন কোনোভাবেই ভারতে প্রবেশ না করতে পারে, সেই লক্ষ্যে শুরু হলো প্রবল তোড়জোড়। এই ফৌজের মনোবল বাড়াতে নেতাজি চান গান হোক অস্ত্র। এই সূত্রেই সামনে এলেন রাম সিং ঠাকুরে। একসময়ে ব্রিটিশ পুলিশের অধীনে কাজ করতেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে গিয়েছিলেন সিঙ্গাপুর তখন দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রিটিশদের অন্যতম মিলিটারি বেস। যুদ্ধের সময় জাপানিরা তাকে বন্দী করে। পরে তিনি যোগ দেন আজাদ হিন্দ ফৌজে। নেতাজির অনুরোধে তিনি সুর করেন বংশীধর শুক্লার লেখা গান কদম কদম বাড়ায়ে যা। এই গান পরিণত হয় ফৌজের মার্চিং সঙ্গে। ভারতে ছড়িয়ে পড়ে এর প্রভাব। মুম্বাইয়ে এক গ্রামোফোন কোম্পানি গানটি রেকর্ড করে। ব্রিটিশ সরকার সঙ্গে সঙ্গে গানটিকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে। তবু গানটি জনপ্রিয় হয় সারা দেশে। এমনকি স্বাধীনতার পরেও এই গান ভারতীয় সেনাবাহিনীর অংশ হয়ে যায়। রাম সিং ঠাকুরই আরও তৈরি করেন আজাদ হিন্দ সরকারের জাতীয় সঙ্গীত শুভ সুখ চ্যান, যার সুরে ছিল জনগণমনের ছায়া। কিন্তু স্বাধীনতার পরে কি হলো? আজাদ হিন্দ ফৌজের সেনারা ভারতীয় বাহিনীতে স্থান পেলেন না। ব্যারাকপুরের ব্রিটিশদের হাতে নিহত হন হাজারো সৈনিক। তবু নেতারা বিষয়টি নিয়ে নীরব থাকেন। যারা এই ফৌজকে অর্থ ও গয়না দান করেছিলেন তাদের জন্য ছিল না কোনো স্বীকৃতি। তদন্ত হয়নি, স্বীকৃতি মেলেনি। তবু গানটি বেঁচে রইল। কদম কদম বাড়ায়ে যা আজও সেনাবাহিনীর গর্বের অংশ। তবু ইতিহাস সব মনে রাখে। তর্ক থাকতে পারে, বিতর্ক থাকতেই পারে, তবু নেতাজির সেই অস্থায়ী সরকার, সেই ফৌজ ভারতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য গর্ব। ইতিহাসের কাছে তারা অমর। নমস্কার, আমি মন্দিরা।